দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি, যেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, যেখানে টিউলিপ সিদ্দিকের নাম যেমন এসেছে তেমনি শেখ রেহানার নামেও আজকে একটি বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছে একটি দৈনিক পত্রিকা। সে নিয়ে আলোচনা করতে চাই। এর পাশাপাশি নানানভাবে জনগণ চাপে পড়ছে কিনা, ভ্যাট বাড়ানোর প্রভাব আসলে বাজারে কি পড়ছে সে নিয়েও আমরা খানিকটা কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব গোলাম মুর্তজা, তিনি প্রেস মিনিস্টার, ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসে যুক্তরাষ্ট্রে। আছেন জনাব আখতার হোসেন, তিনি প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাইকমিশন লন্ডন যুক্তরাজ্য। এবং আছেন জনাব ফয়সাল মাহমুদ, তিনিও প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাইকমিশন দিল্লি ভারত। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আজকে প্রধান উপদেষ্টা টিউলিপ সিদ্দিকের যে দুর্নীতি সে নিয়ে খানিকটা কথা বলছেন, তা নিয়ে প্রতিবেদন দেখে নেব। দিন দিন চাপ বাড়ছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর। বিভিন্ন মহল থেকে উঠছে তার পদত্যাগ ও বিচারের দাবি। এবার সে পালে হাওয়া দিলেন ব্রিটেনের প্রধান বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ। টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে বরখাস্তের দাবি তার। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দেন তিনি। বলেন, শুধু বন্ধুত্বের জেরে টিউলিপকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি আরও বলেন, টিউলিপের কারণে ব্রিটেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে তার সেই পোস্টের নিচে সানডে টাইমসে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার জুড়ে দেন ব্যাডেনচ। টাইমসের সাথে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শুধু বরখাস্ত নয়, ক্ষমা চাওয়া উচিত টিউলিপের। সেই সাথে ইংল্যান্ডে তার সমস্ত সম্পদের ওপর নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ব্রিটেনে টিউলিপের মালিকানায় এমন অন্তত 5টি সম্পত্তি রয়েছে যা জনগণের টাকা চুরি করে কেনা। অবৈধভাবে অর্জিত এসব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার হস্তক্ষেপও চান ইউনুস। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে টিউলিপের বিরুদ্ধে। শুরুতে রূপপুর প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ, এরপর বেরিয়ে আসে একের পর এক তার মালিকানায় থাকা বিনামূল্যের ফ্ল্যাটের খবর। আশ্বাস। শুরুতেই জনাব গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই। আজকে একটি দৈনিক পত্রিকায় শেখ রেহানা এবং তার সাথে সালমান এফ রহমান সহ আরেকজন ব্যবসায়ী, তাদের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসলে কিভাবে দুর্নীতি হতো, কিভাবে এক একজন কর্মকর্তার পদায়নের জন্য বিভিন্ন কর্পোরেশন থেকে তারা ঘুষ নিতেন এবং তারপরে আবার এই কর্পোরেশনগুলোকে বেআইনিভাবে ঋণ পাইয়ে দেওয়া হতো, তার একটা বিস্তারিত বিশদ বিবরণ ছাপা হয়েছে। টিউলিপকে নিয়ে কতদিন ধরেই আলোচনা চলছে। এই যে একেবারে ক্ষমতার শীর্ষে বসে একটি পরিবারের যে দুর্নীতির চিত্র আমরা আস্তে আস্তে দেখছি, আসলে তার কতটুকু বেরিয়ে এসেছে আর কতটুকু এখনো আড়ালেই থেকে যাচ্ছে? আপনার শেষ অংশটা দিয়ে যদি শুরু করি, আমার ধারণা দুর্নীতির যে বিস্তৃতি, সেই দুর্নীতির বিস্তৃতির যে সংবাদ আমরা দেখছি এবং এই সংবাদগুলো দেখার আগে শেখ হাসিনার যে শাসনকাল, প্রায় 16 বছরের যে শাসনকাল, সেই শাসনকালের দিকে যদি আমরা একটু চোখ ফেরাই, আমরা তো খুব দ্রুত ভুলে যাই, পেছনটা ভুলে যাই। আমাদের দৈনন্দিন জীবনে এত সমস্যা, সেই সমস্যার কারণে প্রতিদিনের সমস্যা প্রতিদিন সামনে আসে, এই কারণে একটু পেছনে পড়ে গেলে আমরা সেটা ভুলে যাই। যদিও রাজনীতিবিদরা পেছনটা নিয়েই বেশি রাজনীতি করেন, কিন্তু সাধারণ মানুষের জায়গাটাতে আমরা ভুলে যাই কেন? যেমন ধরেন, শেখ হাসিনা পরিবারের যে দুর্নীতির চিত্র এখন আমাদের প্রকাশিত হচ্ছে, আমার ধারণা যে পর্যায়ের দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এই পরিবারটির সদস্যরা যতটা দুর্নীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন তার খুবই কম, সামান্য পরিমাণ এখন পর্যন্ত আমাদের জানার সুযোগ হচ্ছে। এটার দায়ভার বর্তমান যে সরকার আছে সেই সরকারের উপরে আপনি দিতে পারেন, যে সরকার এখন পর্যন্ত তেমন কিছু বের করতে পারেনি। কিন্তু সরকারের চেয়ে আমার কাছে মনে হয় আমাদের গণমাধ্যমের একটা বড় দায় আছে। আমাদের গণমাধ্যমে এই কেন্দ্রিক অনুসন্ধানী সাংবাদিকতা আমি খুব কম দেখছি বলতে বিশেষ কোনো অনুসন্ধান আমরা দেখছি না। ধরুন, শেখ রেহানার কথা আপনি বললেন, একটি পত্রিকা লিখেছে, কিন্তু বাংলাদেশে তো অনেক বড় বড় পত্রিকা আছে, অনেক অনুসন্ধানী সাংবাদিকতা তারা করেন।
বা করার কথা বলেন, কিন্তু শেখ রেহানাকে নিয়ে বা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ক্ষমতায় থাকাকালীন কোনো কথা বলা যায় নাই, শেখ হাসিনাকে নিয়ে ক্ষমতায় থাকাকালীন কোনো কথা বলা যায় নাই। এখন সেই অবস্থার তো পরিবর্তন হয়েছে, এখন তো চাইলে আপনি কথা বলতে পারেন। কথা বলতে পারেন মানে কি? অহেতুক দোষারোপ করা নয়, কথা বলতে পারেন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে প্রমাণ করা যে এই পরিবারটির বিরুদ্ধে যে সমস্ত গুঞ্জন ছিল তার এই চিত্রটা সঠিক। কিন্তু আমরা খুবই সামান্য পরিমাণ তা বলতে পারছি। আমাদের অধিকাংশ গণমাধ্যম নানা প্রক্রিয়াতে এখনও গল্প লিখছে, যে গল্পগুলোর আইনগত মানদণ্ডে তার কোনো ভিত্তি কেউ কখনোই পাবে না। আপনি আজকের যে পত্রিকাটির কথা বলছেন সেই পত্রিকাটি তুলনামূলকভাবে ভালো মতো চিত্রটি দেখিয়েছে। তার সঙ্গে যদি আপনি দেখেন যে বাংলাদেশে দুর্নীতি যে ভয়াবহ পর্যায়ের হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমের জায়গায় আর যদি আপনি ব্রিটেনের গণমাধ্যমের জায়গায়, আমি একবার তুলনা করি না, আমি বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের গণমাধ্যম বা সেখানকার সমাজ ব্যবস্থা কোনো কিছুর সঙ্গেই তুলনা করি না, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে বলি। যেমন টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানার মেয়ে, তিনি ব্রিটেনে রাজনীতি করেন, রাজনীতিবিদ হিসেবে তিনি খুবই সফল রাজনীতিবিদ। পরপর 4বার, আমি যদি ভুল করে না থাকি, 4বার তিনি নির্বাচিত হয়েছেন ব্রিটেনের জনগণের ভোটে, মেন স্ট্রিমের নির্বাচন করেছেন। তিনি মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন, মন্ত্রী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারী, তিনি পরপর 4বার নির্বাচিত হচ্ছেন, সংসদে যাচ্ছেন এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা মানে যত সহজে বললাম বিষয়টা অত সহজ নয়, অনেক বড় ব্যাপার। কিন্তু এই শেখ পরিবারের বিরুদ্ধে যে দুর্নীতির বিস্তৃতি বা তাদের যে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপার, টিউলিপ সিদ্দিকীও এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন, সেটা জেনে বা বুঝে, অথবা তার মা, চাচি, মা, খালা, চাচা, এদের চক্করে পড়ে। কিভাবে হয়েছেন আমি জানি না, কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। টাকার অঙ্কের কথা বললে সেটা খুব বেশি নয়, একটি ফ্ল্যাট বা আরও 4টি সম্পদ, তার বোনের একটি ফ্ল্যাট। তো এবং এই যে রূপপুর নিয়ে তো সংকটটা বেশ বড়, রূপপুর নিয়ে একটা বড় অভিযোগ আছে, সেটা এখন অভিযোগের পর্যায়ে আছে, প্রমাণ হয়নি। সেটা প্রমাণ হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু এটা বড়, বিশাল বড়, $4 বিলিয়ন মতো ঘুষ নেওয়ার অভিযোগ, বিশাল বড় প্রকল্প, সেটা একটা বড় অভিযোগ। আমি যেগুলো প্রমাণ হচ্ছে বা যেগুলোর তথ্য প্রমাণ সুনির্দিষ্ট করে পাওয়া গেছে সেইগুলোর কথা বলছি। যে ব্রিটেনের পত্রিকা সুনির্দিষ্ট করে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত বা তার সম্পদের যে তথ্য প্রকাশ করছে, বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এখন পর্যন্ত ওই মাত্রার কোনো সংবাদ প্রকাশ করতে পারেনি। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, তাদের ছেলেমেয়েরা যে নানা রকমের দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছিল, এরকম গুঞ্জন সবসময় ছিল। খেয়াল করে দেখবেন যে ব্যাংকগুলো, আর্থিক খাতগুলো যে প্রক্রিয়াতে লুটপাট হয়েছিল, আমি লুটপাট শব্দটি ব্যবহার করলাম, যে প্রক্রিয়াতে লুটপাট হয়েছিল আমরা সবাই জানতাম, এমনকি সরকারের মন্ত্রীরাও অনেকে বলতেন। সেই সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে তিনি বলেছিলেন এটা সাগর চুরি, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, অদ্ভুত না, এটাই স্বাভাবিক ব্যাপারে হয়েছিল যে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। এখন আর্থিক খাতে দুর্নীতি হতে পারে, বলতে পারবেন যে বা আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করতো যে দুর্নীতি কম বেশি সব দেশেই আছে, হ্যাঁ আছে, কিন্তু বাংলাদেশে যে প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল এবং যে গুঞ্জন ছিল এবং যে প্রমাণ যেটা সামনে এসেছিল, সেই বিষয়গুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে ব্যবস্থা যে নেওয়া হয় নাই, এটা দ্বারা প্রমাণ হয়, আপনি যেটা বললেন যে ক্ষমতার একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, বোন, ছেলে, মেয়ে সবাই এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল এবং তার অতি ক্ষুদ্র অংশ রেহানার ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং টিউলিপের ঘটনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। বিশাল অংশ এখনো চাপা রয়ে গেছে, সেটা প্রকাশ হবে কি হবে না আমি জানি না, হওয়া দরকার। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। জনাব আকবর হোসেন, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে দুর্নীতির ঘটনাগুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, তার একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে প্রচুর টাকা দেশ থেকে বাইরে পাচার হয়ে গেছে, দেশের টাকা বিদেশে গিয়ে সেখানে হয় সম্পদ কেনা হয়েছে বা অন্য কোনো রূপে সেটি থেকে গেছে। এখন আসলে এই যে কূটনীতির প্রসঙ্গ আসে বা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ আসে, সেখানে এই দুর্নীতিগুলো আসলে কিভাবে হয়েছে তার বিস্তারিত বের করা এবং এই টাকাগুলো ফেরত আনা এবং দোষীদের এখানে বিচারের আওতায় আনা, এই বিষয়গুলোর সামনে আসে, সেগুলোর জন্য আসলে এখন কি করার থাকতে পারে আমাদের?
দেখুন, প্রথমত হচ্ছে যে দুর্নীতির ব্যাপকতা এত বেশি ছিল শেখ হাসিনা শাসনামলে, আমার মনে হয় যে আমরা যা ধারণা করেছিলাম এটা ধারণার চেয়ে আরও অনেক বেশি ভয়াবহ এখন যা বেরোচ্ছে কিংবা তখনও যা বেরিয়েছে। আর বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা দেশের বাইরে চলে গেছে, এটা তো শুধু বাংলাদেশের মানুষ বলছে না, এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের যে সমস্ত রিপোর্ট প্রকাশ করেছে গত 5-7 বছরে, সেখানেই আমরা দেখেছি যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অ্যাকাউন্ট বেড়েছে, বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে, ডলারের পরিমাণ বেড়েছে এবং পৃথিবীর নানা দেশে সেখানে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশ থেকে যখন টাকা বেরিয়ে যায়, সেই টাকাটা বা সেই ডলার বলেন, সে পাউন্ড বলেন, এটা ফেরত আনাটা খুব কঠিন ব্যাপার। কারণ পৃথিবীর অনেক দেশেই যেখানে ডেস্টিনেশনে এগুলো যাচ্ছে, সেখান থেকে আপনি এগুলোকে প্রমাণ করে এগুলোকে আবার দেশে নিয়ে আসবেন যে আমার দেশ থেকে এটা দুর্নীতির মাধ্যমে এটা পাচার হয়ে গেছে, সো এটা আমার দেশের সম্পদ, এটা আমি ফেরত আনতে চাই। এইটা একটা লং নেগোসিয়েশন প্রসেস এবং লং ডিপ্লোম্যাটিক প্রসেস। এটা কেউ যদি এক্সপেক্ট করে যে হয়তো আমরা আজকে বলছি 6 মাসের মধ্যে হয়ে যাবে, আমার মনে হয় ব্যাপারটা ওইরকম না। হয়তো কিছু পরিমাণ অর্থ যেগুলো একেবারে সুনির্দিষ্টভাবে আপনি ইমিডিয়েটলি প্রমাণ করতে পারবেন, সেটা হয়তো আপনি ফেরত আনতে পারবেন। বাট যে বিশাল অঙ্ক বেরিয়ে গেছে এখান থেকে, সেটা আনার জন্য কতটা আনতে পারবে কি না, এটা আসলে সংশয় করার মতো অনেক অবকাশ আছে। কারণ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম এত সহজ নয়, এখানে অনেক ধরনের আইনি মারপ্যাচ রয়েছে, সুতরাং এগুলোকে নজরে রাখতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির কথা বলছি, এখানে গোলাম মর্তুজা ভাই একটা প্রসঙ্গ তুললেন, শেখ হাসিনা পরিবারের দুর্নীতি। এটা কিন্তু এখনকার কোনো ফেনোমেনন না আর কি। আমরা যদি দেখি যে শেখ পরিবারের দুর্নীতির একটা কিন্তু হিস্ট্রি আছে, ওয়ে ব্যাক ইন ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স। আমরা যদি তখন শেখ মুজিবুর রহমানের শাসন আমল দেখি এবং সেখানে যেসব ঘটনা ঘটে গেছে, ইতিহাসে যেগুলো লিপিবদ্ধ আছে, সেটার সঙ্গে যদি আমরা শেখ হাসিনার এই শাসন আমলের মেলায়, আপনি কিন্তু খুব বেশি পার্থক্য পাবেন না। হয়তো টাকার অঙ্কটা বেড়েছে, কিন্তু প্রক্রিয়াগুলো কিন্তু মোটামুটি একই। এবং একটা সরকারের ইন্টেনশনটা কী ছিল, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রেস কনফারেন্সে উনি হেসে বলছেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। মনে হচ্ছে এটা ছেলে খেলা, এটা হাসির কথা। একজন পুলিশের দুর্নীতিগ্রস্ত, চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজন আইজিপি, মানে কি পরিমাণ সম্পদ বানালো বেনজির আহমেদ, দেশ থেকে চলে গেল এবং তাকে চলে যাওয়ার জন্য অ্যালাউ করা হলো, এবং সেগুলো তারা সদর্পে বলে বেরিয়েছে যে ঠিক আছে চলে গেছে, যেন এটা কোনো ব্যাপার না, এটা এই দেশের মানুষের কোনো সম্পদ না। সুতরাং এই পরিবারের দুর্নীতির কাহিনী একেবারে নতুন না, এবং তাদের ইন্টেনশন এবং তারা যে দুর্নীতিকে থামানোর জন্য বা একটু রাশ টেনে ধরার জন্য কোনো চেষ্টা করে নাই, এটা হচ্ছে তার প্রমাণ। আর ব্যক্তিগতভাবে এইখানে শেখ হাসিনার তাদের আরও দুর্নীতির যে কাহিনী, যেমন পূর্বাচলের প্লট সংক্রান্ত একটা বিষয় বললেন, 60 কাঠা প্লট তারা নিয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, অথচ ইনি কিন্তু বলতেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তা আমার কথা হচ্ছে, আপনি এত বছর দেশের প্রধানমন্ত্রী থাকলেন, আপনার পূর্বাচলে 60 কাঠা প্লটের প্রয়োজন কি? কেন একটা বিশাল অঙ্ক? এবং পুরা পূর্বাচল এরিয়াটা, এটা তো করা হয়েছিল, মানে বিএনপি সরকারের সময় কাজ শুরু হয়েছিল, তার আগে আওয়ামী লীগের সময় এটাকে ব্যাপকভাবে এই জমি আরও অধিগ্রহণ করা হয়, বড় করা হয়। এই পূর্বাচলের প্লটগুলো ছিল তার হর্স ট্রেডিং, পলিটিক্যাল গেইনের জন্য তারা এটা ব্যবহার করতেন। শেখ হাসিনার মনে হতো অমুকে একটা 10 কাঠার প্লট দিয়ে দাও, আরিফিন শুভ বঙ্গবন্ধু মুজিব চরিত্রে অভিনয় করেছে, দিয়ে দাও একটা। অমুককে মনে হতো সে আমার দলে যোগ দিয়েছে, তাকে 5 কাঠা দিয়ে দাও। আমার মনে হয়েছে আমার পরিবারের জন্য 10 কাঠা প্রয়োজন, দিয়ে দাও। এই পূর্বাচলের প্লট নিয়ে এই কাহিনী করেছে। যতটুকু পত্রিকা এসছে, এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ। আপনি পূর্বাচলে যান, রাজুকে যান, খবর নেন যে কিভাবে এই প্লট দিয়ে মানুষকে খুশি করা হয়েছে, এগুলোকে ব্যবহার করেছে। আর শেখ রেহানা, আমি 1 মিনিট বলি, শেখ রেহানার প্রসঙ্গ এখানে এসছে, যে পত্রিকার রেফারেন্স দিলেন যে ব্যাংকিং সেক্টরে তিনি অঘোষিত এটাকে নিয়ন্ত্রণ করতেন। আমি তখন সাংবাদিকতায়, এখন গত মাস দেড়েক ধরে নাই, আমি একদম দুর্নীতি দমন কমিশনের তৎকালীন ক্লোজ একজনের কাছ থেকে আমি শুনেছি যে বেসিক ব্যাংকের যে আব্দুল হাই বাচ্চু, তার বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কোনো ব্যবস্থা নিতে পারে নাই, শুধু শেখ রেহানার কারণে, শুধু শেখ রেহানার কারণে। এই অভিযোগ কিন্তু অত্যন্ত প্রবল। তো সুতরাং এগুলোর একটা হিস্ট্রি আছে, বর্তমানের সঙ্গে অতীতকে মেলালে সহজেই বুঝতে পারবো। অনেক ধন্যবাদ। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে আসতে চাই। যেটা একটু আগে জনাব গোলাম মর্তুজা বলছিলেন যে এই সময়ে এসে সাংবাদিকরা আসলে যথেষ্ট অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে পারছেন না, যতটা আসলে এই 15 বছরের যে দুর্নীতি সেটা বের করে আনার জন্য দরকার। আপনার কি মনে হয়েছে?
অনুসন্ধানী প্রতিবেদন আমি মুর্তজা ভাইয়ের সাথে একমত, কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনের কিছু প্রবলেম বা কিছু মানে কি বলবো যে কমপ্লিকেসি আছে। যেমন আপনার ধরেন একেবারে আমাদের যদি 2018-র দিকে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে আল জাজিরায় তখন প্রথম একটা রিপোর্ট ছাপা হয়েছিল, রিপোর্টের সাথে আমিও জড়িত ছিলাম, যে জেনারেল তারেক সিদ্দিকী তার ব্যবসায়িক 3 জন পার্টনারকে গুম করেছিল। ওই রিপোর্টটা যখন আল জাজিরায় প্রকাশ পায় তখন বাংলাদেশের কোনো মিডিয়া ওটার এগেনস্টে কোনো রিপোর্ট করা বা রিপ্রোডিউস করার কোনো সাহস পায়নি। একটা ছোট্ট মিডিয়া করেছিল, জবান নামে একটা ছোট্ট ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে বন্ধ করে দিয়েছিল পরে। সো এই ইনভেস্টিগেটিভ রিপোর্টের বা ফাইন্যান্সিয়াল ক্রাইমের রিপোর্টের কিছু পার্টিকুলার প্রবলেম আছে। মানে আপনি যদি রিসেন্টলি ইভেন টিউলিপের যে রিপোর্টগুলো আসছে, যে তার যে ফ্ল্যাটের যে বিষয়গুলো আসছে, সেগুলো যদি ডিটেল রিপোর্টগুলো দেখেন টাইমসের, ওখানে দেখবেন কি যে এখানে কিন্তু মানি ট্রেইল যেটা, মানে সেখানে কোন শেল কোম্পানির থ্রুতে কে কিনেছিল, তারপর সে মালিকানা কিভাবে হস্তান্তর হয়েছিল, সেই ফ্ল্যাটে কিভাবে টিউলিপ ছিল, সে একজন পাবলিক অফিসিয়াল হিসেবে কিভাবে সেই ফ্ল্যাটে থাকে, তার আয়ের সাথে সামঞ্জস্য নেই। সো রিপোর্টটা এস্টাবলিশ করার ক্ষেত্রে কিন্তু যে নিটিগ্রিটিসগুলো, সেগুলোর স্কোপগুলোকে খুব কোনো লুজ এন্ড থাকতে পারবে না। সো ফাইন্যান্সিয়াল ক্রাইমসে কোনো একটা রিপোর্ট ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে মেইন প্রবলেম সেটা আসলে যে অনেক পরিমাণে রিগোরাস রিসার্চ লাগে এবং জিনিসটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। এই কারণে একেবারে ঢালাওভাবে কিন্তু বলে দেওয়া সম্ভব হয় না যে উনি এত টাকা, যেমন রূপপুরের যে রিপোর্ট 4 বিলিয়ন 5 বিলিয়ন ডলারের দুর্নীতি, এটা কিন্তু টু বি অনেস্ট এটা কিন্তু আপনি এই রিপোর্ট দিয়ে কিন্তু কোর্টে আপনি কোনো কিছু করতে পারবেন না। কিন্তু তার এগেনস্টে যে ফ্ল্যাটের যে কেলেঙ্কারি, যেটাকে এখন কেলেঙ্কারির কথা বলছে, স্ক্যান্ডালের কথা, ব্রিটিশ মিডিয়া যখন কোনো একটা কিছুকে স্ক্যান্ডাল বলে তখন কিন্তু খুবই মুশকিল, কারণ তখন হয় কি যে তাদের তো যেহেতু ট্যাবলয়েড মিডিয়ার মতো, তারা কিন্তু তখন ফ্লিট স্ট্রিট একসাথে ঝাঁপায় পড়ে। তারা কিন্তু জিনিসটাকে তখন স্ক্যান্ডাল হিসেবে ধরলে, যেমন উনি মুর্তজা ভাই যেটা বললো, উনি কিন্তু 4 বারের এমপি। এটা কিন্তু মানে যদিও তার কনস্টিটুয়েন্সি একটা লার্জ পপুলেশন বাংলাদেশি, বাট এগেইন এটা কিন্তু খুবই কঠিন বিষয়। মানে 4 বার এমপি হওয়া কিন্তু সোজা জিনিস না। কিন্তু আমার মনে হয় না যে এই স্ক্যান্ডাল থেকে টিউলিপ সিদ্দিকী উতরাতে পারবে, কারণ ব্রিটিশ মিডিয়া যেহেতু খুব কঠিনভাবে, কারণ একই সাথে সবগুলো বড় মিডিয়া, শুধু ট্যাবলয়েড না, ইভেন গার্ডিয়ান, টাইমস, তারা রেগুলার বেসিসে ফ্রন্ট পেজে রিপোর্ট দিচ্ছে। এটা সোজা জিনিস না। বাট এগেইন খেয়াল করে দেখেন যে স্কেলের টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে স্ক্যান্ডাল, আপনি যদি একটা এভারেজ বাংলাদেশিকে বলেন যে টিউলিপ সিদ্দিকী লন্ডনে একটা ধরেন 10 কোটি টাকা দামের একটা ফ্ল্যাটে থাকে, একটা বাংলাদেশি বলবে তো, কারণ বাংলাদেশে কিন্তু গত কয়েক বছরে দুর্নীতির যে পরিমাণ টাকা, সেটা কিন্তু আসলে কিছুটা 100 কোটি টাকার মধ্যেও থাকে না। মানুষ এখন 1000 কোটি টাকার নিচে যদি আওয়ামী পরিবারের বা আওয়ামী লীগের কেউ যদি দুর্নীতি করে থাকে, 1000 কোটি টাকার নিচে দুর্নীতিকে ঠিক দুর্নীতি হিসেবে এখনো মানে গ্রহণ করে না। মানে আমি জিনিসটা এক্সাজারেট করে বলছি তা না, মানুষের মেন্টালিটি তাই। সুতরাং সেই ক্ষেত্রে এটাই দুর্নীতি দুর্বৃত্তায়ন যেটা বলে আর কি, যে আমাদের মেন্টালিটি গত 15 বছর এভাবে করে ফেলেছে যে ছোটখাটো দুর্নীতিকে আমরা কিছুটা একসেপ্টও করে ফেলছি। সো আমার মনে হয় যে এগেন আপনি যেটা কোশ্চেন করেছিলেন যে আমাদের মিডিয়া কেন করেনি, সেই ক্ষেত্রে আমি ওই যে এই জিনিসটা যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি ট্রেইল করে এক্স্যাক্টলি একটা প্রপার ইনভেস্টিগেটিভ রিপোর্ট হিসেবে এস্টাবলিশ করাটা অনেক কঠিন। এটা ফিল্ডে কাজ করতে গেলে খুব ঝামেলা হয়। অনেক ধন্যবাদ। ফিরে আসবো জনাব গোলাম মুর্তজা আপনার কাছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। একদিকে ভ্যাট বাড়ানো বেশ কিছু পণ্যে, এর পাশাপাশি টিসিবির ট্রাকে যে পণ্য বিক্রি করা হতো স্বল্প আয়ের মানুষের জন্য, আপনি নিশ্চয়ই রাস্তায় খেয়াল করেছেন কি সংখ্যক মানুষ আসলে সেখানে যেতেন, সেটা বন্ধ হয়ে যাওয়া, এর বাইরে 43 লাখ কার্ড বাতিল করা। এই পরিস্থিতিগুলো আসলে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে আসলে কি বার্তা দিচ্ছে, এবং মানুষের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, সেটার ব্যাপারে যখন আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এটা আসলে জীবনমান উন্নয়নের জন্য করা হচ্ছে, সেটাই আসলে কতটুকু যৌক্তিক মনে হয়? আমি এই আলোচনায় আসার আগে আগের আলোচনার ছোট্ট একটু কথা বলে আসতে চাই যে এই যে দুর্নীতি হয়ে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়ে যাওয়া, বিভিন্ন অঙ্ক আছে, একটা ভয়াবহ রকমের অঙ্কগুলো আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, ওটা আমাদের আসলে ক্ষমতার বাইরে ওটা দেখা, যে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চলে গেছে। যারা টাকা নিয়ে গেছে তাদেরকেও আমরা চিনি। এখন আমার যে জায়গাটাতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে যে জায়গাটাতে প্রশ্ন, যারা টাকা নিয়ে চলে গেল সেই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল, ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ যে সমস্ত দেশে নিয়ে যায় সেই সমস্ত দেশ আসলে ওই টাকাগুলো নিয়ে আসার ক্ষেত্রে উৎসাহিত করে, একটা আইনি ফরম্যাট তারাই তৈরি করে দেয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা টাকা নিয়ে গেছে, যারা এখনো পলাতক বা প্রকাশ্য বা পলাতক, তাদের তো বাংলাদেশের ভেতরেও তো বিপুল পরিমাণ সম্পদ আছে। সেই সম্পদের ভেতরেও তো এই অন্যায়, অনিয়ম, লুটপাট করা অর্থ আছে। তাহলে আমার
একটা নাগরিক হিসেবে প্রশ্ন যে বাইরে যে টাকা নিয়ে গেল সেটা আমি ধরতে পারছি না, আনতে পারছি না, সেটা একটা ব্যাপার। তাহলে দেশের ভেতরে তাদের যে সম্পদগুলো থাকছে সেই সম্পদগুলো তো অক্ষতই থেকে যাচ্ছে, সেই ব্যক্তি পলাতক কিন্তু সম্পদ তো অক্ষত থেকে যাচ্ছে। তাহলে রাষ্ট্রের এই জায়গাটাতে কিছু করণীয় থাকবে না কেন? এটা ভাবার কোনো কারণ নাই যে ইন্ডাস্ট্রি আছে আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে বলছি, সেটা বলছি না। আমি বলছি যদি একটা ইন্ডাস্ট্রি করা হয় ব্যাংক থেকে লুট করা টাকা নিয়ে, সেই টাকার একটা অংশ সে যদি পাচার করে আর একটা অংশের সেটা যদি এখানে থেকে থাকে, তাহলে সেখানে রাষ্ট্রের কোনো কিছু করার থাকবে না কেন? অর্থাৎ টাকা ফেরত আনার ব্যাপার এবং তার ওই লুটপাট ধরার ক্ষেত্রে শুধু বিদেশমুখী এটা একটা ব্যাপার, কিন্তু দেশে যেটা আছে সেটাও বিবেচনার মধ্যে আনা দরকার বলে আমার কাছে মনে হয়। খুব সাধারণ একটা বুদ্ধিতে, সাধারণ জায়গা থেকে কথা বললাম। আর দেশের মানুষের জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সমস্ত সব কয়টা ইস্যু নিয়ে দেশের মানুষের ভেতরে একটা অস্বস্তি আছে। এই অস্বস্তির একটা বড় কারণ যে শেখ হাসিনার যে দমন পীড়ন এবং কর্তৃত্ববাদী শাসন, এক ধরনের স্বৈরাচারী মানসিকতা, কথা বলতে না দেয়া, মানুষকে ভালো আছি এটা বলতে বাধ্য করা, সেই শাসন ব্যবস্থা এবং পাশাপাশি এই লুটপাট। এখন প্রশ্ন হচ্ছে যে বললাম যে মানুষ বেশিদিন মনে রাখতে চায় না সামনের পেছনের দিকটা, যে যখনই বলা হবে যে শেখ হাসিনা অর্থনীতিটাকে এইরকম লুটপাট করে রেখে গেছে, তখন মানুষ বলবে যে না এটা তো শুনছি, এটা বলছে, কিন্তু আপনারা তো আমরা তো এত ত্যাগ স্বীকার করলাম, এত রক্ত দিলাম, বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, তো এখন তো জিনিসপত্রের দাম কমতে হবে। আগে শেখ হাসিনার সিন্ডিকেট, আওয়ামী লীগের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতো, তো এখন তো শেখ হাসিনা নাই, এখন তো সিন্ডিকেট নাই, তাহলে আপনারা কেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না? তো এই প্রশ্নগুলো সাধারণ জনমনের আছে এবং সরকার নিজেও যেটা নিয়ে খুব বেশি মানে চিন্তামুক্ত আমার কাছে তা মনে হয় না। সরকারের নিজের ভেতরেও এই চিন্তাটা আছে। বিশেষ করে আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ দেখেছি বা এই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছি, আমি দেখেছি যে তার ভেতরেও এই অস্বস্তিটা আছে এবং তিনি জনগণ যে কিছুটা অস্বস্তিতে আছে এবং জনগণের স্বস্তি যে তিনি পুরোপুরিভাবে দিতে পারছেন না, এটা নিয়ে তার ভেতরে এক ধরনের অসন্তোষ আছে। নিজের ভেতরে তিনি খুব খুশি নন এই জায়গাটি নিয়ে। আর ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, যা কিছুই হোক না কেন, এটা খুব সাধারণ বুদ্ধির কথা আমার, যে এগুলো যখন বাড়ানো হবে তখন স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধির সঙ্গে যেটা বাড়ছে বা যেটা বাড়া অবস্থাতে সেটা আরেক ধাপ বাড়বে। মানুষের ওই যে মানে 100 টাকা খরচ করলে সেখানে যদি 5% ধরেন ভ্যাট বাড়ানো হলো বা ট্যাক্স বাড়ানো হলো, তার মানে কি 100 টাকার সঙ্গে যে ভ্যাট বা ট্যাক্স আগে ছিল তার সঙ্গে তারও 5 টাকা যোগ হলো, সুতরাং এর একটা প্রভাব থাকবেই। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই যে কার্ড বাতিল, টিসিবির পণ্য বিক্রয় এবং কার্ড বাতিল এবং স্মার্ট কার্ড দেয়া কেন্দ্রিক এই জায়গাগুলোর ব্যাপারে বাতিল করার ক্ষেত্রে আরও অনেক সংবেদনশীল হওয়া দরকার ছিল, আরও অনেক চিন্তাভাবনা করা দরকার ছিল এবং প্রকৃত অর্থে দেশের মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হয় যে এই কার্ডের সংখ্যা বা মানুষের কাছে কম মূল্যে জিনিসপত্র পৌঁছানোর আরও বেশি উদ্যোগ নেওয়া দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। এই যে কমানো বা কমিয়ে দেওয়া হয়েছে বলে পাবলিক পারসেপশনে যেটা আছে, এটা দুর্নীতির কারণে হয়েছে, একই মানুষ পেয়েছে, যার পাওয়ার কথা নয় সে পেয়েছে, এই সমস্ত যুক্তি দিয়ে তো বাতিল করা হয়েছে। এই যুক্তিগুলোকেও আমি উড়িয়ে দিচ্ছি না, এরকম ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সময়ে এরকম ঘটনা ঘটেছে। করোনার সময় আমরা দেখেছিলাম যে যখন মোবাইলের মাধ্যমে টাকা দেয়া হলো, আমরা সংবাদ প্রকাশ করতে গিয়ে দেখেছিলাম একজন মানুষের একটি নাম্বারেই হয়তো 200 বার টাকাটা গেছে। এরকম দুর্নীতি হয়েছে। সুতরাং এই কার্ডের ক্ষেত্রেও নিশ্চয়ই এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম ঘটনা ঘটা সত্ত্বেও বাতিল করার আগে আরও বেশি চিন্তা ভাবনা করা দরকার ছিল। মানুষের কাছে ন্যায্য মূল্যে বলতে কম মূল্যে, তার ক্রয় ক্ষমতার মধ্যে, সে যে দিনে 500 টাকা আয় করে সেই 500 টাকার মধ্যে সে যাতে তার 3-4 সদস্য 5 সদস্যের পরিবার নিয়ে ঠিক মতো চাল কিনতে পারে, সবজি কিনতে পারে, এরকম একটা ব্যবস্থা করাটা শতভাগ যদি নাও পারতো, কিন্তু আমাদের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশাটা হচ্ছে যে এই উদ্যোগটা দৃশ্যমান থাকা দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছে সরকারের জন্য খুব বড় অস্বস্তির কারণ পাবলিক পারসেপশন তৈরি হওয়ার ক্ষেত্রে এই দৃশ্যমান উদ্যোগটার একটা অনুপস্থিতি। জি, ধন্যবাদ। সীমান্তে থমথমে পরিস্থিতি দহগ্রামে, সে নিয়ে শিরোনামে আপনারা খবর দেখছিলেন। এ নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। সীমান্তে নতুন করে উত্তেজনার শুরুটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাত ধরে।
আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তের শূন্য রেখার পাশে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যায় বিএসএফ। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ অংশ, পরে নওগাঁও সীমান্তে। এতে বাধা দেয় বিজিবি, সাথে যোগ দেন সাধারণ মানুষও। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া নির্মাণ থেকে সরে আসতে বাধ্য হয় বিএসএফ। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠকের পর রাষ্ট্রদূত বলেন, সীমান্ত অপরাধ শূন্য রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। India's commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. প্রণয় ভার্মা জানান, বর্ডার ফেন্সিং এর ক্ষেত্রে একটি সমঝোতা আছে। বিষয়টি নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করছে। আশা করেন সমঝোতার মাধ্যমেই তা সমাধান হবে। We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. হাইকমিশনারকে তলব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ঢাকা দিল্লিকে সীমান্ত নিয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার। কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। এর আগে সচিবালয় উপদেষ্টা বলেন, 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতকে অসম সুবিধা দিয়েছে তৎকালীন সরকার। যেসব জায়গায় কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত, তা এখন বন্ধ রয়েছে। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এখানে ওখানে ফেস করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। যে কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ শীর্ষ পর্যায়ে বৈঠক হবে ভারতে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। জনাব ফয়সাল মাহমুদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে 15 বছর ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, যার কিছু কিছু আভাস আমরা এই প্রতিবেদনে দেখছিলাম, সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কি হবে বাংলাদেশের জন্য? প্রথমত একটা জিনিস বলে রাখি, এই যে বর্ডারে যেটা এই কাঁটাতারের বেড়ার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে কিন্তু প্রতীয়মান যে আসলে আমাদের কীরকম অসম একটা সম্পর্কের মধ্যে আমরা ছিলাম। কারণ আপনার মানে আইন অনুযায়ী কিন্তু 500 গজের মধ্যে আপনি ভাবে দিতে পারেন না। আমরা কিন্তু বাংলাদেশ সাইড থেকে আমরা দিচ্ছি না, ইন্ডিয়া দিচ্ছে। তার মানে এই সাইড থেকে এখানেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া এক ধরনের ডিসক্রিমিনেটরি লুক দিয়ে বাংলাদেশকে দেখতো গত 15 বছরে। এবং গত 15 বছরে যখনই কোনো বর্ডার কিলিং হয়েছে বা কোনো কিছু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই সাইড থেকে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মন্ত্রীদের, ইভেন আমাদের ফরেন মিনিস্টারকেও কিছুটা অ্যাপোলজেটিক টোনে কথা বলতে দেখেছি, যে অ্যাজ ইফ আমাদের বাংলাদেশিরাই ক্রস করে ওই পাশে গিয়েছিল, তারাই ওইখানে যাওয়ার কারণে বিএসএফ গুলি করতে বাধ্য হয়েছে, যেখানে কেসটা এরকম ছিল না। এখন আপনি যদি দেখেন 5ই আগস্টের পরে অ্যাটলিস্ট 2টা ইনসিডেন্টে খুবই স্ট্রংলি ওয়ার্ডেড স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে গণহত্যার পরে ওইখানে। এবং আজকে যেটা যে আপনার ভারতীয় হাইকমিশনারকে যেখানে তলব করা হলো, এটা কিন্তু যথেষ্ট মানে ডিপ্লোম্যাটিক কি বলবো, যে পরিভাষায় বলতে গেলে এটা এক ধরনের কিছুটা বলবো যে তলব করে পাঠিয়ে এই ধরনের কথা বলা যথেষ্ট কিন্তু এক ধরনের একটা স্টেটমেন্টের মতো, যে আমরা এখন যথেষ্ট শক্ত অবস্থানে আছি, তোমাদের এই জিনিস আমরা মেনে নিচ্ছি না। হ্যাঁ, এই তার মানে অসম মানে আমাদের যেটা সবসময় বলি যে গত 15 বছর আওয়ামী লীগ সরকার, স্পেসিফিক্যালি তার পরবর্তী 11 বছর, প্রথম টার্মটা যদি বাদও দেই, তারা তো আসলে ভারতের দিকে কিছুটা নতজন অবস্থায় ছিল। তারা অনেক ক্ষেত্রে যে কোনো চুক্তির কথাই বলে বা যে কোনো ধরনের বায়োল্যাটারাল রিলেশনশিপের যে মর্যাদা, যেটা দুই পক্ষের যে পারস্পরিক যে সমমর্যাদা, সেটা আমরা দেশের মানুষরা ওইভাবে ফিল করিনি, গভর্নমেন্টও ফিল করেনি, এবং সেটা খুবই প্রতীয়মান ছিল। বাট এখন আমার মনে হয় যেহেতু
ইন্টারিম গভর্নমেন্ট তো ক্ষমতা, ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি 5ই আগস্টের পর থেকে তাদের ইন্টেনশন খুবই ক্লিয়ার করেছে। তারা এটুকু ক্লিয়ার করেছে, না আমাদের অনেক বড় নেইবার, আমাদের অনেক কিছুতে আমরা তাদের উপরে ডিপেন্ডেন্ট আমরা, কিন্তু তারপরও আমরা অ্যাটলিস্ট ওই নতজানু পররাষ্ট্রনীতি বা নেইবারকে বিগ ব্রাদার সুলভভাবে দেখব, এটা মনে হয় আমরা আর করছি না। আগের প্রসঙ্গে একটু ফিরে আসতে চাই। এই যে মানুষের ভোগান্তি কমানোর জন্য যে উদ্যোগগুলো প্রয়োজন, তার মধ্যে টিসিবির ট্রাকের যে বিক্রি সেটা একটা বড় ভূমিকা রাখতে হয়তো, বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোতে এগুলোর একেবারে দৃশ্যমান, সেখানে দীর্ঘ সারি মানুষের দীর্ঘ অপেক্ষা আমরা দেখেছি। সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক মানুষ স্বাভাবিকতই বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন। এগুলোর ক্ষেত্রে আসলে দৃশ্যমান উদ্যোগের কথা একটু আগে জনাব গোলাম মুর্তজা বলছিলেন, আসলে আর কি কি করার রয়েছে এখানে সরকার? দেখুন, ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় যে সমস্যাটা তারা ফেস করছে সেটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। মানুষের 5ই আগস্টের পরবর্তীতে জিনিসটা আমার কাছে মনে হয় কি, অনেকটা যে সোডা বোতলের আপনি যখন কোনো কোকের বোতলের যখন কর্কটা খুলে দেন, এক ধরনের পপ আপ করেন, এরকম এক্সপেকটেশন পপ আপ করছে, এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল। কারণ আসলে 15 বছর এক ধরনের কি বলবো, যে মানুষকে তাদেরকে বলতে দেওয়া হয়নি, তাদেরকে অনেক কিছুতে তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশনকে কার্টেল করা হয়েছে। সো এখন হ্যাঁ, দ্রব্যমূল্য, টিসিবি ট্রাকের বিক্রি বন্ধ হওয়া বা ভ্যাট আরোপ করা, এগুলো কিন্তু খুবই আনপপুলার সিদ্ধান্ত। এখন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তাদের কিন্তু খুব শখ করে আনপপুলার সিদ্ধান্ত নেয়নি। যেমন ভ্যাটের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, এগেইন এটা আমি এখানে গভর্নমেন্টের কোনো মুখপাত্র হয়ে বলছি না, কারণ এখানে আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে না। বাট আপনার স্টেট কোফার কিন্তু যে স্টেটে রেখে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু কি হয়েছে যে গত 5 মাসে কিন্তু ডিস্টেবিলাইজ করতে দেওয়া হয়নি, কিছু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে আমাদের মোটামুটি একটা স্টেবিলাইজ করা হয়েছে। কিন্তু এখন স্টেট কোফারকে তো আপনার টাকা আনতে হবে, কারণ আপনার ধরেন আপনি একটা সিম্পল যে আমাদের এই অর্থ বছরে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1,59,000, আমাদের প্রেস সেক্রেটারি বলেছে যে 1,59,000 কোটি টাকা পাওয়ার কথা ছিল, সেখানে আমাদের প্রায় 42,000 টাকা কম। সো আপনার তো এখন টাকা তো তুলতে হবে, টাকা তোলার জন্য এখন ট্যাক্স আরোপ করাটা অনেক লম্বা প্রবলেম। কারণ ট্যাক্স করতে গেলে যেটা হয় কি, ট্যাক্স করতে গেলে অনেক বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী তারা এমনভাবে জেকে চলে আসে, তখন জিনিসটাকে ব্যুরোক্রেটিক প্রসেসে আটকায় যায়। ভ্যাট আরোপ করাটা হচ্ছে আনপপুলার কিন্তু ইজিয়ার, এই কারণে ভ্যাট আরোপ করা হয়েছে বলে আমার বিশ্বাস। কারণ ভ্যাট আরোপ করার মাধ্যমে অ্যাটলিস্ট স্টেট কোফারে কিছু টাকা তো আসবে। কিন্তু এর পাশাপাশি কয়েকটা সিদ্ধান্ত, যেমন এই টিসিবি ট্রাকের বিক্রি বন্ধ, বা একই সাথে ব্যুরোক্রেটদের একটা মহার্ঘ ভাতা, যেটা পত্রিকা পাশাপাশি এইভাবে আসছে যে 7,000 কোটি টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে, 12,000 কোটি টাকা আনা হবে, সেই অপটিকটা খুব ভালো আসেনি। সো এই ক্ষেত্রে আমি এক্ষেত্রে আমি বলতে পারছি না কেন এরকম, বাট এই জিনিসগুলো আসলে আমার ধারণা, আমার মুর্তজা ভাই, আকবর ভাই একমত হবে যে এই জিনিসগুলো বোধহয় আর একটু প্রপারলি অন্যভাবে ম্যানেজ করতে পারলে ভালো হতো বলে আমার বিশ্বাস। জি, ধন্যবাদ। জনাব আকবর হোসেন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে দুটো প্রসঙ্গে এরই মধ্যে এসেছে, সীমান্তে উত্তেজনা, প্রতিবেশীর সাথে সম্পর্ক, একই সাথে দেশের ভেতরে মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য নিশ্চিত করা এবং তাদের জীবনে অন্যান্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে দেখভাল করা। এই দুটো বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা যেভাবে এগোচ্ছি, হয়তো ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে একটা শক্ত অবস্থানে যাওয়া গেছে, কিন্তু এই দ্রব্যমূল্য বলুন বা ভ্যাট আরোপ করুন, এই ক্ষেত্রে কি আইএমএফ বা অন্যান্য সংস্থাগুলোর চাপ অনেক বড় হয়ে দেখা দিচ্ছে সরকারের জন্য? দেখুন, আইএমএফ বা অন্যান্য আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, তারা তো বাংলাদেশের অর্থনীতিকে মনিটর করছে গত 5 বছর বা তারও বেশি সময় ধরে, এবং তারা কিছু পরামর্শ দিয়েছে যে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব কিভাবে বাড়ানো যায়। এবং আইএমএফের পরামর্শ মানেই যে খারাপ পরামর্শ, ব্যাপারটা আমি ওইভাবেও দেখি না। এবং ফয়সাল মাহমুদ সাহেব যেটা বললেন যে এই যে ভ্যাট বাড়ানো খুবই আনপপুলার একটা ডিসিশন। সো সরকার এটা আমার মনে হয় যে একেবারে বাধ্য না হয়ে এটা তারা করেনি, নিশ্চয়ই তাদের করতে হয়েছে, কারণ কোষাগারে তো আপনার টাকা লাগবে, টাকা ছাড়া তো চলবে না, অর্থনীতি যেটা বলা হয় যে প্রত্যক্ষ কর না বাড়িয়ে অপ্রত্যক্ষ কর বাড়ালে সেটা একেবারে প্রান্তিক মানুষের উপরে গিয়ে পড়ে। হ্যাঁ, পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপাতত এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওই ওয়েতে যাওয়া ছাড়া আর কোনো পথ আছে কিনা এটা আমার অবশ্য জানা নেই। কারণ এটা সামনে যখন ফিসক্যাল ইয়ার আবার শুরু হবে, এখন তো ফিসক্যাল ইয়ারের মাঝামাঝি না আমরা অলমোস্ট, তখন হয়তো নতুনভাবে আবার ডিরেক্ট ট্যাক্স, যেটা ওইখানে একটা রিস্ট্রাকচারিং হবে, সেখান থেকে আরও কীভাবে রেভিনিউ জেনারেট করা যায় সেটা করতে হবে। বাট যেটা আমাদের করতে হবে যে আমাদের তো রেভিনিউ জেনারেশনটা বাড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে জিনিসটা মানুষ দেখতে চায় সেটা হচ্ছে যে আপনি জনগণের কাছ থেকে ভ্যাট নেবেন, ট্যাক্স নেবেন, বাট সেই ভ্যাট এবং ট্যাক্সের টাকা প্রপারলি ইউজ হচ্ছে কিনা এবং ট্রান্সপারেন্সি আছে কিনা মানুষ কিন্তু এটা দেখতে চাইবে।
যে আমি যে ট্যাক্স দিচ্ছি, আমি যে ভ্যাট দিচ্ছি, এই টাকা কোথায় যাচ্ছে, কোন খাতে যাচ্ছে, এটা কি প্রপারলি ইউজ করা হচ্ছে কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা অতীতে যেটা দেখেছি যে শেখ হাসিনার সময়ে যথেচ্ছভাবে ভ্যাট ট্যাক্স কিন্তু তখনও বেড়েছে, কিন্তু এই টাকা কোথায় গেছে? এই টাকা তো দুর্নীতির পকেটে গেছে বেশিরভাগ, না? যে কাজ আপনি 1 টাকা দিয়ে করবেন সেটা 5 টাকা দিয়ে করেছেন, এটা আমার আপনার টাকা। কিন্তু আমার মনে হয় যে মানুষ এটা মানবে, বা মানতে একটু কষ্ট হলেও যদি সেটা প্রপারলি এনশিওর করা যায়, আমার মনে হয় যে এটা একটা হয়তো আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু হবে। তারপরেও সাধারণ মানুষের যে বিষয়গুলো থাকে এগুলোকে নজরে রাখতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক, একই সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, অন্যদিকে চীনের সাথে সম্পর্ক, এই সবগুলো বিষয়ই বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে সামনে চলে আসে। সাম্প্রতিক সময়ে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ যথারীতি উঠে এসেছে। সেখানে সংখ্যালঘু প্রসঙ্গ যেমন এসেছে, একই সাথে আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেছেন। যুক্তরাজ্যের আসলে ভূমিকাটা কি হতে পারে বাংলাদেশকে কেন্দ্র করে, এবং পশ্চিমা বিশ্বের যে অবস্থান সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরে আসলে পরিবর্তিত হতে চলেছে, এই ধরনের একটা আশঙ্কা অনেকের মধ্যে রয়েছে, সেটার বাস্তবতা আপনার বিচারে কি? আমি এটাকে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। যেমন ধরেন, আমরা যদি দেখি যে এই সরকার ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিকভাবে, আমরা যদি শুধু ভারতের প্রসঙ্গটা বাদ দিই, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা সবাই চাই যে ভারতের সঙ্গে একটা বাংলাদেশের ভালো সম্পর্ক থাকুক, একটা সম্মানজনক একটা সম্পর্ক থাকুক। ভারতের সঙ্গে আমাদের 4000 কিলোমিটার সীমান্ত, হিউজ বর্ডার, এবং আমাদের কিন্তু সীমান্তে একটা স্থিতিশীলতা প্রয়োজন। এটা যদি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি বৈরির দিকে চলে যায়, হ্যাঁ, এটা কেন যাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। আমি বলবো না যে এটা একেবারে চলে গেছে, বাট 2 দেশের মধ্যে আমার মনে হয় এখন অনেক কিছু ওয়ার্কআউট করার ব্যাপার আছে। বাট অফকোর্স ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে, কিন্তু আমাদের সার্বভৌমত্বের বিনিময়ে না, আমাদের সম্মানের বিনিময়ে নয়, ব্যাপারটা সেটা। আর পশ্চিমা বিশ্বের সঙ্গে যেটা হয়, পশ্চিমা বিশ্ব গত 15 বছর ধরেই বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নাই, এটাকে এনশোর করার জন্য তারা অনেকভাবে চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি দেখেন, বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে এটা কিন্তু কোনো দেশের প্রেসক্রিপশনে হয় নাই, এদেশের মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছি না, 5ই আগস্টের আগে আপনার বিভিন্নভাবে তারা আমেরিকা বিভিন্ন পদক্ষেপের কথা বলছিল, অনেকে বলছে যে আবার নতুন করে স্যাংশন আসে কিনা, এই আসে কিনা, অনেকে সে আশায় বসেছিলেন। কিন্তু আলটিমেট সিদ্ধান্তটা নিয়েছে এই দেশের মানুষ। সুতরাং আমি যেটা মনে করি যে এই দেশের মানুষ কি চায় সেটাকে অবজ্ঞা করা কিংবা সেটাকে অসম্মান করার সাহসী বলেন, ইচ্ছাই বলেন, এটা কোনো দেশের থাকবে না, এটা তারা করতে পারবে না। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, তার কিছু নিজস্ব পলিসি আছে, কোথাও ভালো হবে কোথাও খারাপ হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেখানে বড় ধরনের পরিবর্তন কি নিয়ে কথা বলবেন উনি? বাংলাদেশে মানবাধিকার নাই এটা বলবেন? এখন তো সেই সিচুয়েশন নাই। বাংলাদেশে গণতন্ত্র নাই, তিনি সেই কথা বলবেন? বাংলাদেশ তো নিজেই বলছে যে আমরা ইলেকশন করব, এটা নিয়ে তো একটা সবার মধ্যে ঐক্যমত্য। তাহলে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের উপর কি নিয়ে চাপ প্রয়োগ করবে, তারা কি দেখতে চায়? হয়তো একটা ইস্যু যেটা সংখ্যালঘুর প্রসঙ্গ, নির্বাচনের আগে সংখ্যালঘুর প্রসঙ্গটা যেটা ভারত হয়তো আন্তর্জাতিক মহলে এটাকে নানাভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছে, বাংলাদেশ সেটা জবাব দেবে। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার জার্নালিস্টরা এখন বাংলাদেশে আসছে, তারা দেখে যাচ্ছে যে যা কিছু শোনা গেছে তার অনেক কিছুই যে সত্যি নয়, 90% যে সত্যি নয়, সেটা তো প্রমাণ হচ্ছে। ইভেন আমি যখন বিবিসিতে ছিলাম তখন বিবিসিতে একটা রিপোর্ট করেছে যে ইলেকশনের সময় যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণের কথা বলা হচ্ছে তার অনেকগুলি হচ্ছে ভুয়া খবর, ফ্যাক্ট চেকিংয়ে সেটা ধরা গেছে। তো এগুলো আমার ধারণা যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন ধীরে ধীরে রিয়েলাইজ করছে যে একটা বড় দেশের পাশে একটা ক্ষুদ্র দেশ, যাদের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, যাদের আকাঙ্ক্ষা হচ্ছে মানবাধিকার, এবং আন্তর্জাতিক মহলে এটা বোঝে যে বাংলাদেশের গণতান্ত্রিক পথে কারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, এখন তারাই আবার বলছে মানবাধিকার ইস্যুকে সামনে এনে সংখ্যালঘু নির্বাচন হচ্ছে। সুতরাং তারাও কিন্তু বোকা নয় যে ভারত বা ভারতের দিক থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিভাবে জিনিসগুলোকে স্প্রেড করা হয়, এটা নিয়ে এখন অনেক সচেতনতা বা অনেকের একটা কি বলবো একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। জি, জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনার নতুন কাজের ক্ষেত্রে এই বিষয়টি নিশ্চয়ই খুবই গুরুত্ব পাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ভারতের ভাষ্য বাংলাদেশ সম্পর্কে সেটা প্রাধান্য না পেয়ে বাংলাদেশের বাস্তবতা সেখানে পৌঁছবে, সেটার জন্য আসলে কি করণীয় রয়েছে?
যে আলোচনাটা হয়ে গেল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগত জায়গাতে, যে জায়গাটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই 5 আগস্টের পরিবর্তনের ফলে, পরিবর্তনটা অনেকের কাছেই বা প্রায় সবার কাছেই অনেক বেশি রকমের আকস্মিক ছিল, ভারতের কাছেও। যেহেতু ভারতের চাহিদা অনুযায়ী সব কিছু হতো, এরকম একটি সরকারকে ভারত বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। সেই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য ভারত গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, অন্য সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেছিল। সেরকম একটা জায়গাতে এদেশের মানুষ আন্দোলন করবে এবং সেই আন্দোলনে সেরকম একটি সরকারের পতন হবে, এটা ভারত মানতে পারেনি। আজকে পর্যন্ত ভারত সেটা মানতে পারেনি। রিয়েলিটি মেনে নেওয়ার যে ব্যাপার, রিয়েলিটিটা ভারত মানতে পারেনি। মানতে না পারার কারণে ভারতের ভেতরের যে ওই অস্বস্তি, সেই অস্বস্তিটার প্রকাশ হচ্ছে এভাবে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে পুলিশের উপরে নির্যাতন হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। অর্থাৎ আপনি মূল প্রসঙ্গটি যে সেইখানে যে ভারতের কূটনীতিরা ফেল করেছে সেটা ভারত বলতে চায় না, ভারতের গোয়েন্দা রিপোর্ট ফেল করেছে সেটা ভারত বলতে চায় না, ভারতের হাই কমিশন ফেল করেছে এখানে পলিটিক্যাল অবস্থা বুঝতে, সেটা তারা বলতে চায় না। তারা বলতে না চেয়ে সেটাকে তারা চাপা দেওয়ার জন্যে, তার জনগণের কাছে সেটা চাপা দেওয়ার জন্যে এখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, এরকম একটা কি বলবো একটা গল্প ভারত চালু করেছে। এবং ভারতের জন্য যে জায়গাটিতে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সোশ্যাল মিডিয়া যে প্রোপাগান্ডাটা চালাচ্ছে, সেই প্রোপাগান্ডাটাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্ডিয়ান আমেরিকান যারা, ভারতীয় আমেরিকান যারা, তারা যেটা করছে, তারা অনেক সংগঠিত, তারা সংখ্যায় অনেক বেশি, বহু বছর ধরে তারা সেখানে যায়, সেখানকার মেইন স্ট্রিমে তাদের কাজ আছে, মেইন স্ট্রিমের রাজনীতির সঙ্গে তারা আছে। ওই ভারতীয় আমেরিকানরা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যারা, তারাও এই প্রোপাগান্ডার একটা অংশ হয়েছে। এবং সেই জায়গাটিতে বাংলাদেশের প্রায় কোনো কিছু করণীয়, বা বাংলাদেশ প্রায় কোনো কিছু করছে না বা করতে পারছে না, বা দৃষ্টি সেদিকে দিতে পারছে না। 5 মাস মাত্র বয়স একটা সরকারের, চারিদিকের এত জটিলতা, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম ভ্যাট আরোপ, জিনিসপত্রের দাম বেশি, এর মধ্যে ইন্ডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে জটিলতা, শেখ হাসিনার কথা, আওয়ামী লীগ একটা অরাজকতা আবারও দেশের ভেতরে তৈরি করার চেষ্টা করছে, অর্থনীতির একটা খোলসটা আছে, ভেতরে জিনিসপত্র নাই, সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের যে দৃষ্টি দেওয়া দরকার ছিল, সেই দৃষ্টিটা দিতে পারেনি। দিতে না পারার কারণে যেটা হচ্ছে যে ভারতের সাধারণ জনগণের ভেতরে যেরকম ভারতীয় গণমাধ্যমে একটা বিশ্বাস তৈরি করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, একই রকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ওই প্রোপাগান্ডাটা অনেকখানি পরিচালনা করতে পারছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, এখানে এই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, এখানে মানবাধিকার নাই, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আমার ধারণা যে এই জায়গাটিতে বাংলাদেশের কাজ করার সুযোগ আছে, এবং আমরা যখন সশরীরে বা স্টেশনে পৌঁছে যখন এই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করব বা কাজ করব, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি বা কথা বলতে পারবো, সরকারের অংশ যারা, তাদের সঙ্গে যখন আমরা বসতে পারবো, কথা বলতে পারবো, তাদেরকে যখন আমরা বলতে পারবো, ইন্ডিয়ান সাংবাদিকদের আমরা যেভাবে বলেছিলাম, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমাদের 1 ঘন্টার মধ্যে ভিসা দেওয়া হবে, তুমি যে বাংলাদেশে আসো, যে কোনো জায়গায় চলে যাও, গিয়ে দেখো, দেখে তুমি নিউজ করো। উল্টোটা হয়, আমি যদি মণিপুর যেতে চাই আমি যেতে পারবো না, কিন্তু ডক্টর ইউনূস বলেছিলেন যে তুমি আসো। মানে বাংলাদেশের এমনও হয়েছে যে বিকেল 5টার সময় ভিসার জন্য জমা দিয়েছে, ঢাকায় এটা জেনেছে যে একজন সাংবাদিক ভিসা জন্য জেনেছে 6টার সময়, তখন অফিস বন্ধ হয়ে গেছে, তখনও ফোন করে বলা হয়েছে এই ভিসাটা 1 ঘন্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করো। কারণটা কি? কারণটা হচ্ছে আমার এখানে এরকম কোনো ঘটনা ঘটছে না, যেহেতু ঘটছে না আমি সেটা দেখাতে চাই। ঠিক একই রকমভাবে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় আন্তর্জাতিক যে গণমাধ্যম, সারা পৃথিবীর জনমত গঠনে যারা খুব বড় ভূমিকা রাখে, একটি সংবাদ প্রকাশিত হলে মানুষ মনে করে যে না, ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়েছে, সুতরাং এই সংবাদটি হয়তো সত্যি। কিন্তু আমরা যদি তাদেরকে বলতে পারি যে তোমরা কোনো প্রোপাগান্ডা শুনো না, তোমরা কোনো লবিস্ট ফার্মের কথা শুনো না, তোমরা নিজেরা যদি চাও আমরা তোমার জন্য ব্যবস্থা করছি, তুমি ব্যবস্থা করছি মানে আমরা টাকা পয়সা দিয়ে নিয়ে আসবো তা নয়,
আমরা আসার ব্যবস্থা করে দিব, নিরাপত্তা নিশ্চিত করব, যে কোনো জায়গায় সে যেতে পারে। জি। এই রকম জায়গা নিয়ে আমরা যদি তাদের সামনে যাই এবং তারা যদি আসে, তাহলে আমার ধারণা যে এই জায়গাটা আমরা পরিবর্তন করতে পারবো। কারণ যা ঘটছে না সেটা যদি তৈরি করার চেষ্টা করছে, আমরা সত্যটা দিয়ে অসত্যটার মোকাবেলা করতে পারবো বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।